নতুন আশা নতুন আলো, নববর্ষ কাটুক ভালো, থাকুক না গ্রহের কালো কায়া, শ্রী দেবদাস দেবে ছত্র ছায়া। জ্যোতিষশাস্ত্রে শিক্ষা পাওয়া, তাই তো সমস্যা এবং সমাধান দেখতে চাওয়া। সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সমস্যা এবং সমাধান দেখার জন্য আপনারা অপেক্ষা করেন, তা আমরা ফোনের মাধ্যমে জানতে পারি, কারণ অনেক কিছু জেনে নিতে পারেন শ্রী দেবদাসের কাছ থেকে। আর শ্রী দেবদাস মানেই শুধু জ্যোতিষশাস্ত্রবিদ না, তিনি জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রেরও একজন পণ্ডিত। আর শ্রী দেবদাস একজন সমাজ সেবকও বটে। সেই ঘটনাটা আগেই বলি, কারণ 2005 সাল দুস্থ মানুষদের সামনে একটি নতুন উপহার নিয়ে আসছে শ্রী দেবদাসের তরফ থেকে। শ্রী দেবদাস মানে জ্যোতিষশাস্ত্রের ভান্ডার, শ্রী দেবদাস মানে সমুদ্র হিমাচল তার জ্ঞানের ভান্ডার। কারণ দেবদাস শুধু জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা এমনভাবেই করেন যে আপনাদের জীবনের গ্রহরা কিভাবে কথা বলে উঠেছে তা এই হট সিটে বসেই প্রমাণ করে দেন। আর শ্রী দেবদাস মানেই নতুন আঙ্গিকে আধ্যাত্মবাদের প্রবচন আপনারা দেখতে পারেন বুধবার দিন। তার এই যে জ্ঞানের পরিধি, সে পরিধি উত্তরোত্তর আরও বৃদ্ধি পাচ্ছে তার গবেষণার মাধ্যমে, তা আমরা জানতে পারি। আর সমাজসেবক শ্রী দেবদাসকে আমরা আরও জানতে পারি যখন মাহেশের রথযাত্রায় তিনি শিবির খোলেন, বা যারা কাঁধে জল নিয়ে তারকেশ্বরে যান তখন শিবির খোলেন, অথবা হসপিটালে দুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে যখন তিনি ফলদান করেন, বা ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য যখন তিনি উদ্যোগ গ্রহণ করেন, অথবা কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়ে সেই কন্যার বিয়ে হবে কিনা তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে সাহায্য করেন। সুতরাং শ্রী দেবদাস একজন জ্যোতিষশাস্ত্রবিদ হিসাবেই আপনাদের হৃদয়ে বিরাজ করে নেই, তিনি একজন সমাজসেবক হিসেবে আপনাদের হৃদয়কে জয় করে নিয়েছে। আর শ্রী দেবদাস মানে জ্যোতিষশাস্ত্রের ভান্ডার। সুতরাং আপনারা অপেক্ষা করে আছেন 22479479 এই নম্বরে রাজগণক উপাধিপ্রাপ্ত, বরাহ মিহির উপাধিপ্রাপ্ত পরম পূজ্য ধর্মগুরু শ্রী দেবদাস অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, স্বর্ণমুকুট পেয়েছেন, ম্যান অফ দ্য ইয়ার 2004 পেয়েছেন তার এই কর্মকৃতিত্বের জন্য বা তার এই কৃষ্টির জন্য। আছি আমি অজয় ভদ্র, আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব শ্রী দেবদাস। আপনাদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা জানাই দেবদাসবাবুকে, এবং এই অনুষ্ঠানে এত ব্যস্ততার মধ্যে আসার জন্য, আমাদের আমন্ত্রণে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অজয় তোমাকে, এবং এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই অনুষ্ঠানকে লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে দিচ্ছ, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। অনুষ্ঠানে শুরু করার আগে আপনাকে আমি একটা বার্তা দিতে বলবো দর্শকদের জন্য, যে নববর্ষের পরে আপনাকে আবার রোববার পাবো, সুতরাং তাদের সম্পর্কে আপনার একটু মেসেজ যদি বলেন। এবং আগামী ইংরেজি বর্ষ তোমাদের জীবনে নানা প্রকার সমস্যা, নানা প্রকার দুর্বিধা দূর করে তোমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধির আলো নিয়ে আসুক, আজ এই শুভ লগ্নে ভগবানের কাছে তাই প্রার্থনা করি। আর দর্শকদের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ সমস্তই আপনার পাশে আছে, তাও আমরা জানি ফোনের মাধ্যমে। যাই হোক, আপনি আলোচনা করছিলেন বকরি গ্রহরা আমাদের বিবাহ ও বিবাহিত জীবনে কি প্রভাব ফেলে তা নিয়ে, সেই আলোচনা আবার এগিয়ে নিয়ে যাবেন। তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্রেডিশন তথা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং আলোচনা করতে করতে আমি প্রবেশ করেছিলাম যে বকরি গ্রহ মানুষের বিবাহ ও বিবাহিত জীবনে কি প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে আমি প্রবেশ করেছিলাম। আজ আমি সে বিষয়ে আলোচনাকে আরো আগে এগিয়ে নিয়ে যাব। দেবদাস বাবু, আপনার মতো একজন নতুন যুগের শিক্ষিত মানুষ যে এইরকম জঘন্যতম বৈদিক ট্রেডিশনে ধ্বজাধারী হবে, এ আমরা কল্পনা করতে পারি না। আমরা কি জন্য জানবো বৈদিক ট্রেডিশনকে, কি জন্য আমরা বৈদিক ট্রেডিশনের বিশ্লেষণ শুনবো? বৈদিক ট্রেডিশনের মধ্যে সত্য লুকিয়ে আছে নাকি মিথ্যে? বৈদিক ট্রেডিশনের মধ্যে সম্পূর্ণভাবেই সত্য রয়েছে। দেবদাস বাবু, আপনি বললেই মিথ্যে সত্য হয়ে যাবে না।
আপনাদের বৈদিক ট্রেডিশনে মহাভারতে একটা কাহিনী শোনা যায় যে অর্জুন পুত্র অভিমন্যুকে সপ্তরথী মিলে বধ করবার পরে অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে আগামীকাল সূর্য অস্তের মধ্যে তিনি জয়দ্রথকে বধ করবেন, আর যদি তিনি তা না করতে পারেন তাহলে তিনি নিজেকে আগুনে সমর্পণ করবেন। আমরা জানি সেই যুদ্ধের কাহিনীর কথা, আর সেই যুদ্ধের কাহিনীতে এক জায়গাতে দেখা গিয়েছিল যে সূর্য অস্তের আভাস সবাই উপলব্ধি করেছিল বেলা 2-3 নাগাদ, যে সূর্য নাকি অস্ত হয়ে গেল। আবার যখন জয়দ্রথ সেই চক্রভিউ থেকে বেরিয়ে এলো অর্জুনের মৃত্যু দেখবার জন্য, তখন হঠাৎ করে নাকি আবার সূর্য উদয় হয়ে গেল। দেবদাস বাবু, এই নিছক বাচ্চা ভোলানোর কাহিনী, কি সত্য লুকিয়ে আছে, কি যুক্তি লুকিয়ে আছে আপনাদের এই বিশ্লেষণের মধ্যে? কেন আমরা আমাদের বহু মূল্যবান সময়কে ব্যয় করে জানবো বৈদিক ট্রেডিশনকে? হ্যাঁ, আপাত দৃষ্টিতে একে মনে হচ্ছে বাচ্চা ভোলানোর কাহিনী এবং আজগুবি। আমরা জানবো সত্যি কি এর মধ্যে কোনো সত্য লুকিয়ে আছে। আমরা দেখেছি যে সূর্য অস্তের আভাস কখন হয়? সূর্য অস্তের আভাস সূর্য যখন অস্ত যায় তখন হয়। আর শুধু তাই নয়, তার যে কোনো সময় হতে পারে, সকাল 7টা, সকাল 10টা, দুপুর 12টা, দুপুর 2টো, দুপুর 3টে, যে কোনো সময় সূর্য অস্তের আভাস হতে পারে। কিভাবে? আমরা নিজে চোখে এই পৃথিবীতে সূর্যগ্রহণ দেখেছি, আর সূর্যগ্রহণে সম্পূর্ণভাবে মনে হয় যেন সূর্যের অস্তিত্ব এই পৃথিবীর ওপর সেই মুহূর্তে নেই, সূর্য যেন অস্ত গেছে। আর যেখানে একটি কুরুক্ষেত্রের মতো যুদ্ধ, সমস্ত মহারথীরা তখন যুদ্ধে ব্যস্ত, সেই সময় যদি সূর্যগ্রহণ হয়ে থাকে, সূর্যগ্রহণ তো কোনো অলৌকিক বিষয় নয়, এ তো সত্য, এ তো আমরা নিজে চোখে দেখেছি। তাহলে স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে সূর্য অস্ত চলে গেছে, আর সূর্যকে আর সেই সকালের মতো পূর্ব দিক থেকে উদয় হতে হয় না, হঠাৎ করে সূর্য আবার বেরিয়ে আসে তার স্বমহিমান। তাহলে বুঝতে পারলে যে সেই দিন কোন ঘটনার কথা আমাদের শাস্ত্রকারগণ এখানে বিশ্লেষণ করেছে। তাহলে আমরা এর মধ্যে বাস্তব যুক্তি খুঁজে পেলাম, কোনো আজগুবি নেই। নিজেকে প্রশ্ন করো এই যুগে শিক্ষিত মানুষ হিসেবে যে এই ঘটনা সম্ভব কি সম্ভব নয়? অবশ্যভাবেই সম্ভব। এমনই রহস্যজনক আমাদের বৈদিক ট্রেডিশন, এমনই রহস্যজনক আমাদের বৈদিক ট্রেডিশনে এক একটি শ্লোক, যা শিক্ষিত থেকে শিক্ষিত মানুষকে উপলব্ধির ক্ষেত্রে সমস্যা প্রদান করে। কারণ এটি আখের টুকরের মতো, একে কখনোই গিলে খাবার চেষ্টা করলে হবে না। অবশ্যভাবে একে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে বিশ্লেষণ ধর্মী মনের মানুষ হিসেবে, এবং এর থেকে রসকে আস্বাদন করতে হবে। তাহলে বুঝতে পারলেন যে আমাদের বৈদিক ট্রেডিশনে এক একটি ঘটনা, এক একটি বাক্য অক্ষরে অক্ষরে সত্য, আর সেই সত্যের ওপর দাঁড়িয়ে আছে এই বৈদিক ট্রেডিশন, যা যুগে যুগে মানব কল্যাণের জন্য নিয়োজিত। যখন মানুষের জীবনে সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, যখন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, যখন মানুষ নিরাশার সমুদ্রে হাবুডুবু খায়, তখন একমাত্র বৈদিক ট্রেডিশনই তাকে দিতে পারে জীবনের সঠিক দিশা, যা যুগে যুগে প্রমাণিত। আর আমরা জানবো সেই বৈদিক ট্রেডিশনে আর একটি অন্যতম বিষয় সম্পর্কে, তা হলো জ্যোতিষশাস্ত্র। আর ভক্তগণ মনে রাখবে, আপাত দৃষ্টিতে এইরকমই আমাদের ভুল হওয়া স্বাভাবিক, এর যুক্তিকে উপলব্ধি না করতে পারা স্বাভাবিক, কিন্তু একে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমরা অবশ্যভাবে এর ভিতরে লুকিয়ে থাকা সত্যকে জানতে পারবো। ভক্তগণ, তোমরা তৈরি হয়ে পড়বে তোমাদের 12 ঘরের জন্মকুণ্ডলী নিয়ে। আমার আলোচ্য বিষয় যে বকরি গ্রহ কিভাবে মানব জীবনে প্রভাব বিস্তার করে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে। আমি তোমাদেরকে বলেছিলাম যে বিবাহের ক্ষেত্রে দুটি সমস্যা দেখতে পাওয়া যায়, এক বিবাহের পরে অশান্তি, আর এক বিবাহ না হওয়া। বিবাহ না হবার জন্য বিভিন্ন প্রকার গ্রহ সন্নিবেশ দায়ী থাকে, আর তার মধ্যে সব থেকে জটিল ও ভয়ঙ্কর যে গ্রহ সন্নিবেশ তা হলো অনুরাজক। আর সেই অনুরাজক সম্পর্কে আমি আলোচনা করব। দেবদাস বাবু, ইতিপূর্বে আপনি তো আলোচনা করেছেন। আজকের আলোচনা নতুন আঙ্গিকে।
যে এই অনুরাযোগ আমাদের কাছে আরো কিভাবে ভয়াবহ হয়ে ওঠে, কিভাবে আরো বেশি জটিল হয়ে দাঁড়ায় এই অনুরাযোগ, আমরা জানবো সে সম্পর্কে। ভক্তগণ, তোমরা অবশ্য ভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে বিবাহ না হবার জন্য যে গ্রহ সন্নিবেশ দায়ী থাকে, তুমি পুরুষ হও বা নারী, তুমি শিক্ষিত হও বা অশিক্ষিত, তুমি ধনী হও বা গরিব, তুমি সুন্দরী হও বা অসুন্দরী, তুমি সুন্দর হও বা অসুন্দর, তুমি পুরুষ হতে পারো, নারী হতে পারো, তুমি উপার্জনশীল বা উপার্জনশীলা হতে পারো, তুমি বেকার হতে পারো, এই অনুরাযোগ সকলের ক্ষেত্রেই সমান। যে কোনো অবস্থাতে মানুষকে কুমার বা কুমারী রাখে এই অনুরাযোগ, যা বিয়ে হতে হতেও হতে দেয় না। এমন কাহিনী আমরা দেখতে পাই না যে বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, নিমন্ত্রণ হয়ে গেছে, সবাইকে কথা দেওয়া হয়ে গেছে, কিন্তু এই কথা দিয়েও তা আমাদের ফিরিয়ে নিতে হয়, আমাদের নয়, গ্রহ আমাদেরকে বাধ্য করে ফেরাতে। কারণ মানুষ গ্রহ দ্বারা শাসিত, গ্রহরা জীবনে কথা বলে ওঠে। আর গ্রহ কিভাবে কথা বলে তা আমরা জানতে পারি যখন আমাদের ব্যক্তি জীবনে গ্রহের দংশন আমাদেরকে দংশিত করে। তখন আমরা বুঝতে পারি যে গ্রহের দংশন কত সাংঘাতিক। আমাদের সমস্ত চেষ্টা, আমাদের সমস্ত কর্মকাণ্ড, আমাদের সমস্ত বুদ্ধি, আমাদের সমস্ত পরিশ্রমকে গ্রহ নিমিষে ধূলিসাৎ করে এবং সে আমাদের উপর বিজয় প্রাপ্ত হয়, আমাদের জীবনকে সে দুর্বিধার মধ্যে ফেলে দেয়। এমনই শক্তি এই গ্রহের। আর কিভাবে মানুষের জীবনে বিয়ের ক্ষেত্রে বারবার বাধা আসে, বারবার তৈরি হওয়া সম্পর্কগুলো ভেঙে যায়, তা তুমি পুরুষ হও বা নারী, উভয়ের ক্ষেত্রেই এই বিষয় প্রযোজ্য। মনে করছো যে তোমার ছেলেকে দেখতে সুন্দর, সে উপার্জনশীল, বা তোমার মেয়েকে দেখতে সুন্দরী, সে উপার্জনশীলা, সে শিক্ষিতা, আর তার বিয়ে হয়ে যাবে, এ ধারণা সম্পূর্ণভাবে ভুল। একবার সমাজের দিকে চোখ তুলে দেখো যে কত সুন্দরী, তাদের জীবনে বিবাহ হয়নি। আমরা জানবো মানব জীবনের এই গভীর রহস্য সম্পর্কে। তার আগে আমরা জানবো টেলিফোনে কে রয়েছে। হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার অজয় বাবু। নমস্কার দেবদাস বাবু। আমি শুভেচ্ছা জানিয়ে রাখলাম। হ্যাঁ, অবশ্যই নববর্ষের শুভেচ্ছা রইল আপনার দুজনকে। হ্যাঁ, আমি চুচুড়া থেকে বলছি, সন্দীপ দেবনাথ। সন্দীপ দেবনাথ, বলুন। আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ? ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 22/1/1982। 22/1/1982। হ্যাঁ। সময়? সময় হচ্ছে সকাল 6:45। 6:45 সকাল। কোথায় জন্ম? চুচুড়াতে। চুচুড়া। আচ্ছা, কি জানতে চাইছে? ওর কর্মজীবন, চাকরি বাকরি, আর ও এখন পার্ট 2 পরীক্ষা দেবে এবছর। আচ্ছা, তো কেমন রেজাল্ট করবে সেই ধরনের। আচ্ছা, তাহলে তুমি বলবে যে 22শে জানুয়ারি 1982 সেদিন কি ফ্রাইডে ছিল? হ্যাঁ, শুক্রবার ছিল। এবং ওর কি ধনু রাশি এবং হচ্ছে মকর লগ্ন? হ্যাঁ, ধনু রাশি মকর। আমি যদি ওর ছকটিকে একে এখানে উপস্থাপন করি, তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারবে। আমি ছকটিকে যত সময় এঁকে ফেলবো, হ্যাঁ, তুমি সে সময় বলে ফেলবে তোমার ফোন নাম্বার। আচ্ছা, আমার ফোন নাম্বার হলো 2686 2683 86 ও 2686 1827 2686 16 1827। ওনার আচ্ছা। প্রোগ্রাম আমাদের খুব দেখতে ভালো লাগে। একজন জ্যোতিষশাস্ত্রবিদ হিসাবে তো দেবদাসের হ্যাঁ, মানে সর্বোচ্চ শিখরে আপনাদের সামনে বিরাজ করছে। অবশ্যই। আর সমাজসেবক হিসাবে দেবদাসের সম্পর্কে? সমস্যা সমাধান বলতে আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে গিয়েছিলাম। উনি আমাকে যেসব ধরনের জিনিস মানে আর কি বলেছেন যেগুলো মেনে নিতে, তো আমি সেগুলো মেনে চলছি, এখন খুব ভালো ফল পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য আরো ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ এইটুকু বলার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখানে উপস্থাপন করছি, তুমি বলবে ওর এ ঘরে কোনো গ্রহ নেই। না, এ ঘরে কোনো গ্রহ নেই। না, এখানে আছে রাহু। না, রাহু নেই, রাহু আছে পরে। না, তাহলে সেই জন্মকুণ্ডলীটি ভুল আছে। ও আচ্ছা, এখানে হবে রাহু। আচ্ছা, এখানে কোনো গ্রহ নেই। আচ্ছা, কি বলো? না, ওখানে কিছু নেই। এবং এখানে গ্রহ নেই। না, ওখানে কিছু নেই। এখানে আছে মঙ্গল এবং শনি। হ্যাঁ, এখানে আছে বৃহস্পতি। হ্যাঁ, এই ঘরে কে আছে? এই ঘরে কেউ নেই। এইখানেও কোনো গ্রহ নেই। এখানে আছে চন্দ্র চন্দ্র এবং কেতু। শুক্র। আচ্ছা, চন্দ্র কেতু হবে। শুক্র। তাহলে ওই যে জন্মকুণ্ডলী তোমরা তৈরি করেছো, হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু কোনো প্রথম সারির অ্যাস্ট্রোলজার কিন্তু তৈরি
করে দিয়েছিলেন, তাহলে এটা হ্যাঁ ভুল হচ্ছে। আমি বলছি যে কোন প্রথম সারির অ্যাস্ট্রোলজার কি ওটিকে তৈরি করেছেন? না না, এমনি একজন মানে অনেকদিন আগে করেছিলেন। আচ্ছা, ওটি ভুল আছে। হ্যাঁ হ্যাঁ। এবং এখানে হবে লগ্ন রবি বুধ শুক্র। আচ্ছা, এখানে কোনো গ্রহ না, নেই, ওখানে কিছু নেই, পরেরটাতে এখানে কোনো গ্রহ নেই। গ্রহ নেই। তাহলে তোমার প্রশ্ন ওর কর্ম এবং জীবিকা জীবন সম্পর্কে। হ্যাঁ, কর্ম এবং জীবিকা জীবন। এবং তোমার প্রশ্ন তার সাথে সাথে যে পার্ট 2 পরীক্ষা দেবে, পার্ট 2 পরীক্ষা দিচ্ছে, সফলতা কিরকম পাবে। হ্যাঁ। এবং তুমি আরেকবার বলে ফেলবে তোমার ফোন নাম্বারটি। আমার ফোন নাম্বার হচ্ছে 2686 2683 86 হ্যাঁ 2686 1827 1827। হ্যাঁ। ঠিক আছে, আমি আলোচনা শুরু করছি। ধন্যবাদ, তুমি সঙ্গে থাকো। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে ভক্তগণ, আমরা আলোচনা শুরু করব। আর তার আগে আমি বললাম ওই ছকটি ভুল আছে। তাহলে যে ছকটি তৈরি করেছে সে কোনো কিছু জানে না, আর এখানে শ্রীদেব দাস সবকিছু জানে, এমন কোনো বিষয় নেই। এমন কোনো বিষয় নেই। এখানে দুটো বিষয় হতে পারে। এক, যে সে ব্যক্তি যথাযথ জ্যোতিষশাস্ত্রকে আয়ত্ত না করেই সে সেখানে কাজ শুরু করেছে। আর একটা বিষয় হতে পারে যে মানুষ, সেই যে জ্যোতিষ মানুষ, আমরা দেখতে পাই যে বড় থেকে বড় সার্জন পর্যন্ত অপারেশনের ক্ষেত্রে ভুল করে ফেলে, কারণ সে মানুষ। সেও তোমার এবং আমার মতো মাতৃ গর্ভ থেকেই জন্ম লাভ করেছে, এবং সেও এই সমাজে বিভিন্ন প্রকার দুর্বিধা দ্বারা আক্রান্ত। হতে পারে সে মানসিক অস্থিরতায় এমন ভুল করেছে। আমি এখানে ভুলের কথা তুলে কারোর নিন্দায় মুখর হইনি, বা আমি শ্রেষ্ঠ বলে নিজেকে প্রতিপন্ন করতে চাইছি না। এরকম অনেক শ্রীদেব দাস তোমরা এই অনুষ্ঠানকে দেখছো, তোমরা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রকে জানো, বোঝো, কিন্তু তোমাদের গ্রহ সন্নিবেশ যেহেতু দুর্বল রয়েছে, তাই হয়তো বা তোমরা সেভাবে সফলতা পাওনি। তাহলে আমরা জানবো এই ছক সম্পর্কে, শুধুমাত্র এই ছক সম্পর্কে নয়, আমরা জানবো আমাদের প্রত্যেকের জীবন সম্পর্কে। ভক্তগণ, অবশ্যভাবে তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী। এবং সন্দীপ একটা কথা বললেন, আপনার কাছে গিয়েছিলেন এবং আপনি যে অ্যাডভাইস করেছেন সে উপকৃত হয়েছে, এটা শুনে খুব ভালো লাগলো আমারও। এবং এরকম অনেক চিঠি আমরা এর আগেও পড়েছি। যাই হোক, আলোচনা করি। তাহলে আমরা আলোচনা শুরু করব। লগ্ন কোনটা? লগ্ন হলো এটা। এখান থেকে 1 2 3 4, এই 4 নম্বর ঘর থেকে বিচার করতে হয় একাডেমিক এন্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন পার্ট 2। পার্ট 2 মানে একেবারে স্নাতক স্তরে গিয়ে পৌঁছেছে, কিন্তু এখনো সে সাধারণ শিক্ষার আন্ডারেই রয়েছে। আর এই সাধারণ শিক্ষা লগ্ন থেকে 1 2 3 4, 4 নম্বর ঘর থেকে। আর এই 4 নম্বর ঘরের মালিক আছে 5 6 7 8 9 নম্বর ঘরে শনি এবং মঙ্গল একসাথে আছে। তাহলে তো ভালো ফল পাওয়া যাবে না, কিন্তু সে সফলতা পাবে কোন রকম, খুব ভালোভাবে সফলতা পাবে না। কেন দেবদাস বাবু? শনি এবং মঙ্গল বীজযোগ থাকতেও আপনি তাকে বলছেন সফলতা পাবে কেন? আপনার ভূয়সী প্রশংসা করেছেন, আপনার কাছে গিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন, সেজন্য নাকি? না। একজন ব্যক্তি কোন প্রকার প্রশংসাতে তার মনের মধ্যে বিকার হতে পারে, সে আনন্দিত হতে পারে, কিন্তু গ্রহ কখনো আনন্দিত হয় না। গ্রহ সকলের জন্য সমান। আমরা সুনামিকে যতই গালাগাল করি, আমরা যতই গালমন্দ করি, তাতে সে তার কাজকে বন্ধ রাখবে না। আর আমরা তার যতই প্রশংসা করি, তবু সে মানুষ এবং সম্পত্তিকে ভাসিয়ে নিয়ে যেতে ছেড়ে দেবে না, কারণ সে প্রকৃতি। আরে প্রকৃতি সকলের জন্য সমান। যারা সেখানে মারা গিয়েছে, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, ডাক্তার ইঞ্জিনিয়ার, দেখে তাকে মৃত্যু দেয়নি। এই প্রকৃতি, প্রকৃতি সকলকে নির্মমভাবে মৃত্যু দিয়েছে। আর এই গ্রহ প্রকৃতি তাকে জ্যোতিষী বা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করেননি। আর এক্ষেত্রে কেন সে কোন রকম বেরিয়ে যাবে? কেন? উচ্চ
ভালো নাম্বার হবে না শনি মঙ্গল বীজযোগের জন্য, কিন্তু সে সফলতা কোন রকম পাবে। তার কারণ যে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর ঘর থেকে একদম বৃহস্পতির দৃষ্টি এসে পড়ছে শিক্ষা স্থানে। আর যে বৃহস্পতিকে কোনো খারাপ গ্রহ ডিস্টার্ব করছে না, যে বৃহস্পতি শুধুমাত্র শুক্রের ঘরে রয়েছে, তাকে কোনো খারাপ গ্রহ এখানে ডিস্টার্ব করছে না। তাই স্নাতক স্তর পর্যন্ত বৃহস্পতি তাকে সাহায্য করবে, কিন্তু তারপর নয়। এবার জানবো তার কর্মজীবন সম্পর্কে এবং জানবো তার আয় জীবন সম্পর্কে। শুধু তাই নয়, আমি তোমাদের বহুবার বলেছি, জেলা থেকে জেলা পাড়ি দিয়েছে এটিএন, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ, দূর থেকে দূরের ভক্তরাও তোমরা দেখছো এই অনুষ্ঠান। আয় কোথা থেকে বিচার করবো সে জীবনে কতটা সফল হবে। দেখো যে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 10 নম্বর ঘর থেকে কর্ম আর 11 নম্বর ঘর থেকে আয়। এখানে কর্মস্থানে বৃহস্পতি তাকে কর্ম প্রাপ্ত করাবে, কিন্তু ভালো আয় ভালো কর্ম তাকে লাভ হতে দেবে না শনি মঙ্গল বীজযোগ। কেন? তার কারণ লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 নম্বর ঘর থেকে বিচার করতে হয় আয় বা ইনকাম। আর এই ঘরটা বৃশ্চিকের মালিককে মঙ্গল, আর সেই মঙ্গল এখানে শনির সাথে মিলিত হয়ে তার গুণাগুণকে হারিয়েছে। তাই এখানে কর্ম বিশেষত আয় জীবনে সমস্যা আছে। সেজন্য অবশ্যভাবে তুমি অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আর ওর মধ্যে দেখা দেবে মানসিক অস্থিরতা, যেহেতু চন্দ্র এবং কেতু আছে। উল্টো দিকে কে আছে? উল্টো দিকে রাহু। 1 2 3 4 5 6 7 এই রাহুর দৃষ্টি গিয়ে এখানে মানসিক অস্থিরতা সৃষ্টি করবে এবং যেটি আরো অনেক বিষয় জীবনে সমস্যা নিয়ে আসবে। সেজন্য অবশ্যভাবে গ্রহের বিষাক্ত ছোবলের আগে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে তুমি, এবং তার সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের গ্রহ সন্নিবেশ আছে, তোমরাও কোনো প্রকার বিলম্ব না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আর সন্দীপবাবু তো আপনার কাছে যাবেনই, উপকৃত হয়েছেন, আবার তার ভাইয়ের জন্য নিশ্চয়ই যাবেন, নোট করে নিয়েছেন ফোন নাম্বার। আমরা আলোচনায় ফিরে আসি। এবার আমরা আলোচনা করব যে বিয়ের ক্ষেত্রে কোন গ্রহ বাধা দেয়। আমরা দেখি যে বিয়ে হতে হতো বিয়ে হয় না, কি তার কারণ? তার যে কারণ তা হলো অনুরাযোগ। আমি তোমাদেরকে বহুবার বলেছি এ অত্যন্ত জটিল এক যোগ, যা একভাবে তৈরি হয় না, যা একভাবে তৈরি হয় না, যা বিভিন্ন ভাবে আমাদের জন্মকুণ্ডলিতে তৈরি হয়ে থাকে এবং যা অনেক সময় আমাদের জন্মকুণ্ডলী স্ক্যান করেও, আমাদের জন্মকুণ্ডলী বিচার করেও তাকে অনুধাবন করা সম্ভব হয় না। তাহলে তাকে কোথায় পাওয়া যায়? তাহলে এই অনুরাযোগকে পাওয়া যায় নবাংশ চক্রে। কেন দেবদাস বাবু আপনি হঠাৎ করে নবাংশতে পড়লেন কেন? আবার বলছি, তোমরা নোট করে নেবে যে নবাংশ চক্র কাকে বলে। আমাদের জন্মকুণ্ডলীকে নানাভাবে ভাগ করে যে অংশ থেকে মানব জীবনের, তা সে পুরুষ হোক বা নারী, মানব জীবনের বিবাহ ও বিবাহিত জীবনের সমস্ত রহস্য উদ্ঘাটন করা যায়, তাই হলো নবাংশ চক্র। বহু সময় তাকে জন্মকুণ্ডলীতে পাওয়া যায় না, কিন্তু নবাংশ চক্রে গিয়ে তা ধরা পড়বেই পড়বে। আর যেমন রবি এবং রাহু গ্রহণ যোগ হয়, যেমন শনি এবং রবি বিষ যোগ হয়, কিন্তু অনুরাযোগ একভাবে আমাদের জন্মকুণ্ডলিতে তৈরি হয় না। এ হলো এডসের মতো, বিভিন্ন ভাবেই তা আমাদের শরীরে চলে আসতে পারে, বিভিন্ন ভাবেই তা আমাদের জন্মকুণ্ডলিতে তৈরি হতে পারে। আর ঠিক যেরকম আমাদের শরীরে বছর পর বছর ঘুমিয়ে থাকতে পারে এইচআইভি, ঠিক সেই রকম আমাদের জন্মকুণ্ডলিতে বছরের পর বছর লুকিয়ে থাকতে পারে অনুরাযোগ। কখন ধরা পড়বে?
মেয়ের বয়স এবারে হয়ে গিয়েছে 34, আর উপায় নেই, MA BSc সব হয়ে গেছে, MA MSc সব হয়ে গেছে, একটি চাকরিও করছে, কিন্তু চাকরি করলে হবে কি? বিবাহ তো জীবনের একটি অংশ, একটা পার্ট, আর সেটাই সম্পাদন করতে গিয়ে যত সমস্যা, এই যত সমস্যা তখন খুঁজে পাওয়া যায় খুঁজতে খুঁজতে নবাংশতে যে তার অনুরাযোগ রয়েছে। আর অনুরাযোগ মানুষকে কুমার বা কুমারী রাখবেই, হয়তো রাখবে, রাখতে পারে, আবার রাখার সম্ভাবনা আছে, এমন কোনো বিষয় নেই। এবার আমরা জানবো কি করে সৃষ্টি হয় অনুরাযোগ। যারা তোমরা নতুন ভক্ত আছে দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানকে দেখছো, আর জানবো যে বকরি গ্রহ কিভাবে এই অনুরাযোগকে আরো বেশি কঠিন করে তোলে। ভক্তগণ, তোমরা অবশ্য ভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী আর এই যে ডেফিনেশন বা সংখ্যাগুলো প্রত্যেকের ক্ষেত্রে, পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমি আলোচনা শুরু করছি। রবি, নোট করে নাও, অনুরাযোগ লিখে লাল কালি দিয়ে আন্ডারলাইন করো। এবার লেখো পয়েন্ট নাম্বার 1, রবি প্লাস শুক্র প্লাস চন্দ্র যদি শনির সাথে থাকে, তাহলে গ্রহ সন্নিবেশটা কেমন হবে? রবি প্লাস শুক্র প্লাস চন্দ্র প্লাস শনি, অথবা শনি 7 ঘর যদি দূরে থাকে, শনি দৃষ্ট হয়ে যায়, তাহলে অনুরাযোগ সৃষ্টি হয়। দেবদাস বাবু, আপনি যদি ছবির মাধ্যমে একবার দেখিয়ে দেন তো ভালো হয়। হ্যাঁ, আমি ছবির মাধ্যমে দেখিয়ে দেব, কিন্তু তার আগে দেখব টেলিফোনে কে রয়েছে। হ্যালো 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 হ্যালো। তাহলে আমরা আলোচনা শুরু করব। তাহলে যদি আমাদের জন্মকুণ্ডলিতে রবি, শুক্র এবং চন্দ্র, শনি একসাথে থাকে, এক ঘরে থাকে, তাহলে আমরা ছবির মাধ্যমে একবার সেটিকে দেখে নেই। রবিকে থাকতে হবে, শুক্রকে থাকতে হবে, এবং চন্দ্রকে থাকতে হবে, এবং শনিকে থাকতে হবে। তাহলে কিভাবে অনুরাযোগ সৃষ্টি হচ্ছে? ভক্তগণ, তোমাদের লগ্ন যাই হোক, সেটা এখানে দেখবার বিষয় নয়। যদি তোমার জন্মকুণ্ডলিতে রবি, শুক্র, চন্দ্র, শনি একসাথে থাকে, অথবা ধরো শনিটা এখানে নেই, আমি টেকনিশিয়ান ভক্তদের বলছি যে তোমরা এই বোর্ডটিকে ক্লোজ ফ্রেমে উপস্থাপন করো, যেন লক্ষ লক্ষ ভক্ত সেটিকে দেখতে পায়। আমি আলোচনার ভিতরে প্রবেশ করছি, তোমরা এটিকে ক্লোজ ফ্রেমে উপস্থাপন করো, আমাকে দেখানোর দরকার নেই, বোর্ডটিকে দেখাও। তাহলে যদি রবি, শুক্র এবং চন্দ্র, শনি একসাথে থাকে, তাহলে তুমি পুরুষ বা নারী জানবে যে তোমার ছেলে বা মেয়ের জীবনে অনুরাযোগ রয়েছে। আর যদি এমন হয় যে এখানে শনিটা নেই, এখানে শনিটা নেই, তাহলে কি হলো? তাহলে কি সম্ভব নয়? তাহলে অনুরাযোগ সৃষ্টি হওয়া সম্ভব। তাহলে শনিটা যদি এখানে থাকে, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই শনির দৃষ্টি এসে এই গ্রহগুলোর উপর পড়বে, এবং এই গ্রহের দৃষ্টিগুলো গিয়ে শনির উপরে পড়ে সৃষ্টি করবে ভয়ানক অনুরাযোগ, যা বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে এক অতীব বড় সমস্যা, যা বিবাহ হতেই দেবে না, বিবাহ ছেড়ে বিবাহিত জীবনে অগ্রসর হতেই দেবে না, ঢুকতেই দেবে না এই ধরনের গ্রহ সন্নিবেশ। এবারে আমরা জানবো দেবদাস বাবু, আমরা আমাদের পুরনো খাতায় দেখছি এইসব সম্পর্কে লেখা রয়েছে, তাহলে আজকের অনুষ্ঠানে বিশেষত্ব কি? বিশেষত্ব এটা, যদি এর মধ্যে কোনো গ্রহ বক্রী হয়ে যায়, আমি ধরলাম যে এর মধ্যে শুক্রটা বক্রী অবস্থাতে আছে, বা এখানে শনিটা বক্রী অবস্থাতে আছে, যদি এই গ্রহগুলো বক্রী হয়ে যায়, তাহলে জানবে যে সমস্যা আরো কঠিন, আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে এই সমস্যা। একেতেই হাড় ভেঙে গেছে, তার মধ্যে বৃদ্ধ, বয়স 65, সমস্যা আরো বেশি। একেতেই সেখানে টিচ পড়েছে 14টা, তার মধ্যে সুগার রয়েছে আর অত্যন্ত বেশি।
তাহলে সমস্যা আরো বেশি। এই অনুরাযোগের যে ভয়ানক ফল তাকে আরো বেশি বৃদ্ধি করে দেয়, তাকে আরো বেশি জটিল করে দেয়। এই বকরি গ্রহ ভক্তগণ, যারা তোমরা এই সমস্যা দ্বারা আক্রান্ত, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী, যাদের তোমাদের ছেলে বা মেয়েদের বিবাহের ক্ষেত্রে বারবার বাধা আসছে, বারবার ভেঙে যাচ্ছে, তাদের গড়ে ওঠা সম্পর্কগুলো, বিভিন্ন প্রকার যোগাযোগগুলো। আর কি এক্ষেত্রে আর কি দেখতে পাওয়া যাবে? যেহেতু এই চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে, আর তার উপর শনির এরকম দৃষ্টি, তাহলে এটা নিয়ে আসবে মানসিক অস্থিরতা, এটা নিয়ে আসবে মানসিক হতাশা। সে ব্যক্তি মনের দিক থেকে অত্যন্ত সমস্যাগ্রস্ত হয়ে পড়বে, নিরাশার সমুদ্রে হাবুডুবু খাবে, নিরাশা দ্বারা সে জর্জরিত হয়ে পড়বে। শুধু তাই নয়, যেহেতু রবি থেকে বিচার করতে হয় কি পিতা, এবং চন্দ্র থেকে বিচার করতে হয় মাতা, তার উপর শনির এইরকম দৃষ্টির জন্য পিতা বা মাতার সাথে অভিমানের পালা চলবে। এ তোমরা আমার বিয়ে দিতে চাও না, বিয়ে হবে না, আমার জন্য আর দেখো না, ইত্যাদি নেগেটিভ শব্দগুলো মুখের থেকে বেরোতে থাকবে। আর যা গৃহ শান্তির ক্ষেত্রে নিয়ে আসবে এক অত্যন্ত ভয়ঙ্কর সমস্যা। তাহলে বুঝতে পারলে যে কোথা থেকে সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো, আমরা আলোচনা করব পয়েন্ট নম্বর 2 নিয়ে। ভক্তগণ, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী, যদি রবি এবং চন্দ্র এবং হচ্ছে পঞ্চমপতি, দেবদাস বাবু আমরা এতক্ষণ ভালো বুঝতে পারছিলাম, আমরা চিনি আমাদের ভগ্নিপতিকে, কিন্তু আমরা চিনি না পঞ্চমপতিকে। হ্যাঁ, আমরা পঞ্চমপতিকেও চিনে ফেলবো, যারা তোমরা নতুন ভক্ত তোমরাও চিনে ফেলবে। তাহলে নোট করে নাও অনুরাযোগের পয়েন্ট নাম্বার 2। যদি রবি এবং চন্দ্র, এদের তো আমরা দেখে চিনে ফেলবো, র চ বা রবি চন্দ্র লেখা থাকবে ছকের মধ্যে, অথবা সান মুন আমরা জানবো, কিন্তু তার আগে দেখে নেব টেলিফোনে কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি দেবদাস বাবুকে নমস্কার। আমি কথা বলছি হুগলি সিঙ্গুর থেকে। আমার নাম কৌশিক চ্যাটার্জি। কৌশিক চ্যাটার্জি, আমি আমার সম্পর্কেই জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1987 সালের 9ই এপ্রিল। 9ই এপ্রিল 87। হ্যাঁ। আচ্ছা, সময়? জন্ম সময় হচ্ছে সকাল 7:32। 7:32 সকাল। কোথায় জন্ম? হ্যাঁ, স্থান হচ্ছে হুগলির চন্দননগর। হুগলির চন্দননগর। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার। তো আমার গত বছর কেরিয়ার খুব একটা আমার ভালো যায়নি, এইচএস। আমার কেরিয়ার অল ওভার কেমন হবে, এবং পরে জবের জায়গাটা মানে তুমি জানতে চাও যে তোমার উচ্চ শিক্ষা এবং তার সাথে সাথে তোমার জীবিকা জীবন সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি বলবে 9 এপ্রিল 1987 সেদিন কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। এবং তোমার কি কর্কট রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন? হ্যাঁ। হ্যাঁ, তুমি সঠিকভাবে বলবে। পরে যদি তুমি ছকটিকে দেখে বলতে না পারো, তাহলে কিন্তু সম্পূর্ণ উত্তর পাবে না। হ্যালো হ্যালো। তোমার কাছে ছকটি আছে? হ্যাঁ আছে। একদম পাক্কা? একদম পাক্কা। ঠিক আছে, তুমি আমাকে বলে ফেলবে তোমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বার হচ্ছে 2630 1528। আচ্ছা, তাহলে আমরা এখানে আলোচনা শুরু করব, এবং ভক্তগণ তার সাথে সাথে তোমরা মিলিয়ে দেখবে যে তোমাদের জন্ম কুণ্ডলী, এবং আমরা জানবো তার উচ্চ শিক্ষা সম্পর্কে, আমরা জানবো তার জীবিকা জীবন সম্পর্কে। তাহলে তুমি আমাকে বলে ফেলবে যে তোমার জন্মকুণ্ডলীতে এখানে কোন গ্রহ আছে? ওখানে কোনো গ্রহ নেই। এখানে কে আছে? এখানে আছে মঙ্গল। লগ্ন এবং মঙ্গল। এখানে কোন গ্রহ নেই? গ্রহ না, কোনো গ্রহ নেই। এইখানে চন্দ্র। এইখানে কোনো গ্রহ নেই। এখানে কেতু। কেতু। এখানে কোনো গ্রহ নেই। এখানে শনি। শনি বকরি। শনি বকরি। এবার বলে ফেলবে এই ঘরে কোন গ্রহ আছে? কোনো গ্রহ নেই। এইবারে বলবে এই ঘরে কোন গ্রহ আছে? কোনো গ্রহ নেই।
এবার বলে ফেলো তার পরের ঘরগুলোতে কোন গ্রহগুলো আছে। হ্যাঁ, তারপরের ঘরে আছে শুক্র। এই অর্থাৎ এই ঘরটিতে আছে হচ্ছে শুক্র। হ্যাঁ, কুম্ভের ঘরে। কুম্ভে তারপরের ঘরে বলো। তারপরের ঘরে আছে রাহু, রবি, বৃহস্পতি এবং বুধ। সঠিক, তোমার কাছে সঠিকভাবেই জন্মকুণ্ডলীটি আছে। আমি আলোচনা শুরু করছি। তুমি কি ফোন নাম্বার দিয়েছো? হ্যাঁ, ফোন নাম্বার দিয়েছো, আমি আলোচনা শুরু করছি, তুমি সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা কি জানলাম? ভক্ত বলল যে সে গতবারে ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, আগামী দিন কেমন আছে, তার যেটি বয়স এসে দাঁড়িয়েছে তার মাত্র 1987 সালে জন্ম, সম্পূর্ণ জীবনটি তার সামনে পড়ে আছে। আর এত পরীক্ষা করে ছকটিকে জানবার কি দরকার যে তার কাছে সঠিকভাবে ছকটি আছে কিনা। আর এই অ্যানালাইসিসের মধ্যে যেন তোমরা প্রত্যেকে মিলিয়ে নিতে পারো তোমাদের জন্মকুণ্ডলী। ভক্তগণ, আমরা জানবো তার জন্মকুণ্ডলী সম্পর্কে, শুধু তার জন্মকুণ্ডলী সম্পর্কে নয়, আমরা জানবো আমাদের সকলের জন্মকুণ্ডলী সম্পর্কে। তাহলে লগ্ন কোনটা? লগ্ন হলো এটা। এখান থেকে 1, 2, 3, 4 এই 4 নম্বর ঘর থেকে বিচার করতে হয় একাডেমিক অ্যান্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন। আর এই ঘরে কোনো গ্রহ নেই, এই ঘরটা মালিক হলো রবি। সে আছে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে কি রবি ভালো অবস্থায় আছে? না, রবি এখানে ভালো অবস্থায় নেই। আছে রবি, আছে বুধ, আছে বৃহস্পতি, আছে রাহু। রবি এবং রাহু গ্রহণ যোগ, তার মধ্যে সমস্ত প্রকার সম্ভাবনা থাকা সত্ত্বেও, সে অত্যন্ত প্রতিভাশালী হওয়া সত্ত্বেও সে ভালো সফলতা তার শিক্ষা জীবন এবং কর্মজীবনে লাভ করতে পারবে না যদি রবি এবং রাহু এইভাবে গ্রহণযোগে আক্রান্ত থাকে। সেজন্য অবশ্যভাবে রবি রাহু গ্রহণযোগের প্রতিকার দরকার। আমরা দেখতে পাচ্ছি এখানে বুধ নিচস্থ অবস্থাতে আছে, আছে বৃহস্পতি। বুধ এবং বৃহস্পতি কি নাশ, কি নাশ? ধন নাশ যোগ, যা জীবনে আর্থিক সমৃদ্ধি লাভের ক্ষেত্রে এক অতীব বড় অন্তরায়। ভক্তগণ, যারা তোমরা 42, 44, 47 বছর বয়সে এসে পৌঁছেছো আর দেখছো যে ভালো জীবনে আর্থিক সফলতা কখনোই লাভ করতে পারোনি, বা তোমার অর্জিত বা তোমার পূর্বপুরুষের অর্জিত বহু অর্থ তোমার হাত দিয়ে নষ্ট হয়ে গিয়েছে, একবার তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো যে সেখানে বুধ এবং বৃহস্পতি এক ঘরে আছে অথবা 7 ঘর দূরে আছে। সেজন্যই ধননাশ হয়েছে। আর এগুলো সৃষ্টি হয়েছে কোথায়? এগুলো সৃষ্টি হয়েছে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 নম্বর ঘরে। যে 11 নম্বর ঘর থেকে বিচার করতে হয় আয়, অর্থ আয়, মান যশ আয়, এমনকি নাম্বার মার্কস আয় বা ডিভিশন আয় ইত্যাদিও আয়। আর সেখানে এই সমস্যাগুলো রয়েছে বলেই তুমি গতবারে তোমার মনোমত সফলতা পাওনি। আর এটা সৃষ্টি হচ্ছে তোমার জীবনে গ্রহের দংশন, যা আগামী দিনে আরো বেশি ভয়ানক হিসেবে দেখা দেবে। বড় নির্দয় আপনি দেবদাস বাবু। একটি 17 বছরের ছাত্রকে আপনি এতগুলো নিরাশার বাণী শুনিয়ে দিলেন। এই নিরাশার বাণী আমি শোনাইনি। আমরা এই স্টুডিওতে বসেই দেখতে পাই যে 37 বছরের একজন যুবক ফোন করে বলে যে হ্যাঁ, এই গ্রহ সন্নিবেশগুলো আমার জীবনে সমস্যা দিচ্ছে, তা আমি উপলব্ধি করেছি। আর উপলব্ধি করতে আমার জীবনে কেটে গিয়েছে 17 থেকে 37 বছর। তাই যেন 37 বছরে গিয়ে নিরাশার সমুদ্রে হাবুডুবু খেতে না হয়, তাই আগে থেকে দেখে নেব আমরা আমাদের জন্মকুণ্ডলী। দেবদাস বাবু, আপনি ভুলে যাবেন না। ইতিমধ্যেই আমাদের মনে একটা প্রশ্ন জেগে উঠেছে। সে বলেছে যে সে ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, আর আপনি বলে থাকেন যে বুধ থেকে বিচার করা হয় টেকনিক্যাল লাইন, ইঞ্জিনিয়ারিং লাইন। আর যেখানে বুধ এখানে 1 নিচস্থ, তারপরে বুধ বৃহস্পতির সাথে ধননাশ যোগে আক্রান্ত, তাহলে সে কিভাবে ইঞ্জিনিয়ারিং লাইনে গেল? উত্তর আপনি দেবেন, আপনি বসে আছেন, অবশ্যভাবেই উত্তর দেব। আমি তোমাদেরকে বলেছিলাম যে শনি এবং মঙ্গল একটি 20 যোগ, অপরদিকে এটি টেকনিক্যাল যোগও বটে। নিশ্চয়ই
মনে আছে? আর যদি না থাকে আজ থেকে কয়েক মাস আগের পাতা উল্টে দেখো, বলেছিলেন শনি এবং মঙ্গল বেশি যোগ কি ক্ষেত্রে? বিবাহ বিবাহিত জীবনের ক্ষেত্রে, গৃহ শান্তির ক্ষেত্রে, ভূমির ক্ষেত্রে, জমি বাড়ির ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে, লিভার রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে এবং বন্ধুত্বের ক্ষেত্রে। কিন্তু শনি মঙ্গল বীজ যোগে আরেকটা ফল কি, যে সেটিকে মানুষকে এই যোগে টেকনিক্যাল লাইনে ধাবিত করে। অবশ্যভাবেই সফলতার জন্য দরকার হচ্ছে বুধ। শুধু ধাবিত হলেই হবে না, শুধুমাত্র ওই ইন্ডিয়ার টিমে নাম লিখিয়ে ওই দাগের বাইরে বসে থাকলে কেউ চিনবে না তোমাকে। সফল হতে হবে, অবশ্যভাবে দরকার সফলতা যে কোনো ট্রেডে। আমি তোমাদেরকে বলেছিলাম, নাইবা হলে তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার, শুধুমাত্র রান্নাঘরে কলা কৌশল শিখেও তুমি হতে পারো সঞ্জীব কাপুর, বিখ্যাত বিখ্যাত ব্যক্তি রান্নার জগতে। ট্রেডটা কোনো বড় বিষয় নয়, সফলতাটা বড় বিষয়। আর এখানে দেখো আছে হচ্ছে মঙ্গল, এখান থেকে 1 2 3 4 5 6 7, এখানে শনি। শনি এবং মঙ্গল এই বীজ যোগের আরেক ফল হলো এটি মানুষকে টেকনিক্যাল লাইনে ধাবিত করে, যা তাকে এখানে টেকনিক্যাল লাইনে ধাবিত করেছে এবং একটি বিবাহ ও বিবাহিত জীবনের পক্ষে অত্যন্ত অশুভ গ্রহ সন্নিবেশ। সেজন্য অবশ্যভাবে তুমি তোমার অভিভাবককে সাথে নিয়ে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। নিশ্চয়ই তোমার অভিভাবকরা দেখছেন এই অনুষ্ঠান, এবং তার সাথে সাথে ভক্তগণ যারা তোমরা দেখছি যে তোমাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের সমস্যা আছে, তোমরাও সেই জন্য অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। কৌশিক, আপনি নাম্বার নোট করে নেবেন, স্ক্রিনে যাচ্ছে, শ্রীদেব দাস, এবং যোগাযোগ করে নেবেন। তাহলে এবারে আমরা আলোচনা করব সেটা কি বিষয়ে না, অনুরাযোগের 2 নম্বর ডেফিনেশন সম্পর্কে। এডস কিভাবে আসতে পারে যদি আপনি যদি কোনো প্রকার রক্তদান বা রক্ত গ্রহণ করে থাকেন, তার মাধ্যমে এডস আসতে পারে। একটা পয়েন্ট নয়, আপনি যদি অপরিশোধিত সূচ ব্যবহার করে থাকেন, সিরিঞ্জ, সেক্ষেত্রেও আসতে পারে। বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন ভাবেই এই রোগ আমাদেরকে আক্রান্ত করতে পারে। আমরা জানবো অনুরাযোগ আমাদের আর কিভাবে আক্রান্ত করতে পারে। ভক্তগণ আমি বলবো, নোট করে নেবে। অনুরাযোগ পয়েন্ট নাম্বার 2, যদি রবি এবং চন্দ্র এবং পঞ্চমপতি শনি যুক্ত বা দৃষ্ট থাকে। রবি চন্দ্রকে চিনে ফেলবো দেবদাস বাবু, পঞ্চমপতিকে চিনতে পারবো না। চিনতে না পারবার কোনো কারণ নেই, অবশ্যভাবেই আমি রয়েছি। আমরাও কিন্তু নতুন একটা জায়গাতে গিয়ে কিছু চিনতে পারি না। সেই গাইডই আমাদের বলে দেন এটি হলো নালাক্ষা মন্দির। 9 লক্ষ টাকা ব্যয় করে সে যুগে এই মন্দির স্থাপিত হয়েছিল বলেই এর এক নাম নালাক্ষা মন্দির। তখন বিষয়টা আমাদের বোধগম্য হয়ে যায়। অবশ্যভাবেই আমি আছে তোমাদের সাথে বৈদিক ট্রেডিশন। আমি আলোচনা শুরু করব, তোমরা নোট করে নেবে। তাহলে রবি এবং চন্দ্র এবং পঞ্চমপতিটাকে তাকে আমরা আগে চিনব। তাহলে লগ্ন আমি ধরে নিলাম এইটা। এক একজনের ক্ষেত্রে পঞ্চমপতি এক একজন। আমাদের যার যেখানে লগ্ন লেখা থাকে সেখান থেকে অ্যান্টি ক্লক 1 2 3 4 5 এই 5 নম্বর ঘরটি মালিক হলো পঞ্চমপতি। তাহলে 1 2 3 4 5 ভক্তগণ, আমি টেকনিশিয়ান ভক্তদের বলছি এটিকে তোমরা ক্লোজ ফ্রেমে উপস্থাপন করবে। 1 2 3 4 5 এই ঘরটা মকর, এর মালিক হলো শনি। তাহলে শনি হলো এই কন্যা লগ্নের পক্ষে পঞ্চমপতি, আমরা জেনে ফেলেছি। এইবারে আমরা জানবো যে সংখ্যাটিকে, যে যদি আমাদের জন্মকুণ্ডলিতে রবি এবং চন্দ্র, তাহলে লেখো যে রবি প্লাস হচ্ছে চন্দ্র প্লাস হচ্ছে পঞ্চমপতি অনার অফ দ্য 5th হাউস, এই 3টে গ্রহ যদি শনির সাথে থাকে অথবা যদি শনি দ্বারা দৃষ্ট হয়ে যায়, তাহলে আমাদের জন্মকুণ্ডলিতে অনুরাযোগ সৃষ্টি হয়ে থাকে। আমরা জানবো এবার ছবির মাধ্যমে। তাহলে আমি লগ্নটিকে ধরে নিলাম যে আমাদের লগ্ন হলো, আমি ধরলাম যে আমাদের লগ্ন হলো এটি, আমি ধরলাম যে বৃশ্চিক আমাদের লগ্ন। তাহলে আমি ধরলাম যে লগ্ন এটি,
1 2 3 4 5 এই হলো পঞ্চমপতি। এই ক্ষেত্রে পঞ্চমপতি আবারকে মিনের মালিক হলো বৃহস্পতি। এবারে আমরা ছবিটিকে এঁকে ফেলবো। যদি আমাদের জন্মকুণ্ডলিতে রবি চন্দ্র বৃহস্পতি একসাথে থাকে, রবি চন্দ্র এবং হচ্ছে বৃহস্পতি, আর যদি তার সাথে থাকে শনি, আর যদি তার সাথে শনি থাকে, তাহলে আমাদের এখানে কি সৃষ্টি হবে না অনুরাযোগ রবি চন্দ্র বৃহস্পতি শনি। দেখো যে ভক্তগণ যে কিভাবে গ্রহরা আমাদের জীবনে কথা বলে। রবি চন্দ্র এবং বৃহস্পতি কেন? যেহেতু সে হচ্ছে পঞ্চমপতি এবং শনি। তাহলে দেখো যে চন্দ্র এবং বৃহস্পতি কি হলো গজকেশরী যোগ। তবু উপায় নেই এখানে এই অনুরাযোগ থেকে মুক্তি পাবার। ঠিক কিভাবে? যদি তোমার কোনো দুর্ঘটনা হয়ে থাকে, তোমার ব্লাড দরকার, হ্যাঁ সেই সময় ব্লাড তোমার প্রাণ তো বাঁচিয়ে দেবে, কিন্তু উপায় নেই এডস থেকে মুক্তি পাবার যদি সেই রক্ত পরিশুদ্ধ না হয়ে থাকে। দেখো এখানে বৃহস্পতি এবং চন্দ্র হলো জীবযোগ, কিন্তু তা শুভ ফল দিতে পারবে না। এখানে অনুরাযোগী তার ওপরে প্রভাব বিস্তার করবে, সেই তাস খেলার ট্রাম ওভার ট্রামের মতো। এবার আমরা জানবো যে কিভাবে তার সৃষ্টি হচ্ছে। তাহলে রবি এবং চন্দ্র এবং হচ্ছে বৃহস্পতি, যেহেতু এই বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি, এই বৃহস্পতি কিন্তু সকলের ক্ষেত্রে আসবে না। আর হচ্ছে শনি যদি এরকম একসাথে থাকে, অথবা যদি শনিটা এখানে না থেকে 1 2 3 4 5 6 7 এখানে যদি থাকে শনি, তাহলে কি সৃষ্টি হবে? তাহলে সৃষ্টি হবে অনুরাযোগ 1 2 3 4 5 6 7। এইখানে 7 নম্বর ঘরে তার দৃষ্টি গিয়ে পড়বে। আর সেক্ষেত্রে অনুরাযোগ যে শুধুমাত্র বিয়েকেই শব্দ রাখবে তা নয়, তোমার ছেলে বা মেয়ের জীবনে কলঙ্ক পর্যন্ত লেপন করতে পারে এই অনুরাযোগ। তোমার ছেলে বা মেয়ের জীবনে কলঙ্ক পর্যন্ত লেপন করতে পারে এই অনুরাযোগ। এত ভয়ানক এই যোগ। তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে বা তোমার ছেলে, হঠাৎ করে তুমি শুনতে পেলে যে তোমার ছেলের বিয়ে ঠিক হয়েছে, যে মেয়ের বাবা মারা গেছেন, বা শুনতে পেলে যে ছেলের বাবা মারা গেছেন। এটি কোনো গল্প কথা নয়, ঘটে থাকে আমাদের সমাজে, অত্যন্ত মর্মান্তিক। কি তার কারণ? বহু মা বাবা এসে তখন তারা চোখের জল ফেলেন, যা অত্যন্ত মর্মান্তিক। কেন ঘটে থাকলো এই ধরনের অশুভ? এ তো আমাদের কারোরই কাম্য নয়। তার কারণ এই রকম ভয়ানক গ্রহ সন্নিবেশ। আর যদি এই গ্রহগুলোর মধ্যে কোনো একটা গ্রহ বক্রী হয়ে যায়, ধরলাম যদি বৃহস্পতি বক্রী হয়ে গেল, এই যে পঞ্চমপতি বৃহস্পতি, বা যদি শনি বক্রী হয়ে গেল, তাহলে সেই সমস্যা আরো বেশি ঘনীভূত হয়ে থাকে। তাহলে সেই সমস্যা আরো বেশি ঘনীভূত হয়ে থাকে। আমরা কি দেখছি? শনির একটা প্রভাব অনুরাযোগের মধ্যে থেকেই যাচ্ছে। আমরা পয়েন্ট নাম্বার 1-ও দেখলাম, আমরা পয়েন্ট নাম্বার 2-তেও দেখলাম। তাহলে যারা তোমরা খুব ভালোভাবে না বুঝতে পারছো, এটা জেনে রাখো যে যদি শনি বক্রী থাকে, তাহলে বিবাহ ও বিবাহিত জীবনে অনুরাযোগের মাধ্যমে সমস্যা সৃষ্টি করার প্রবণতা থাকবে ওই ছকে। যারা বুঝতে পারছো না, হতে পারে তোমরা এইভাবে ভাববে। আর যারা বুঝতে পারছো, তোমাদের তো আর বুঝিয়ে বলবার কিছু নেই। আমি তোমাদের পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 2 বলেছি। আর একটা পয়েন্ট বলবো, যদি শুক্র নিচস্থ রবি থেকে 43 ডিগ্রি দূরে থাকে, আর সেক্ষেত্রে যদি শুক্র বক্রী হয়ে যায়, তাহলে এই সমস্যা আমাদের জীবনে অত্যন্ত কঠিন রূপে দেখা দেয়। আমরা আলোচনা করব, কিন্তু আজকে নয়, আগামী দিন। এবং উত্তরবঙ্গের মানুষ